তো দেখো আমাদের কোন চ্যাপ্টার চলছিল, আমাদের চলছিল ন্যাশনাল ইনকাম। কি কোন চ্যাপ্টার চলছিল? ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম আমরা এখনো পর্যন্ত কটা ক্লাস করেছি? 10টা ক্লাস করে ফেলেছি। এটা হচ্ছে 11 নম্বর ক্লাস। ঠিক আছে তো? কি কোশ্চেন পড়ছি, ঠিক আছে তো? ও তার আগে বলেই এই কোশ্চেনটা তো পড়বো, এই কোশ্চেনটা পড়ার আগে বলেইছি আমাদের ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে তো 6 নম্বর আগেই বলেছি, কিন্তু যা যা কোশ্চেন পড়েছি সেইগুলো আগে খুব ভালো করে পড়ে নাও, তারপরে এই জিনিসগুলো দেখো, বুঝতে সুবিধা হবে। আগের জিনিসগুলো না দেখার পর, আগের জিনিসগুলো না দেখো, এটা বুঝতে খুব টাফ লাগলো, তোমরা ভাববে যে স্যার কিছুই বুঝতে পারছি না। আগের জিনিসগুলো আগে দেখো। আর একটা কথা বলেছি, এই ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার থেকে তোমার 6 নাম্বার আছে, 6 নাম্বারের অঙ্ক আসবে এই চ্যাপ্টার থেকে, অঙ্কের সাথে থিওরি অর আসবে। তো অঙ্কগুলো তুমি যদি করতে চাও, 6 নাম্বারের অঙ্কগুলো তুমি করতে চাও, তাহলে তোমাকে থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলে তুমি অঙ্ক করতে পারবে। তো দেখো কি বলেছে। আর আরেকটা কথা, যারা ইকোনমিক্স বেঙ্গলি ভার্সনে পড়ছো বা ইংলিশ ভার্সনে, যে যেই ভার্সনে পড়ো, কিন্তু ভিডিও যে নোটগুলো আছে, নোটগুলো প্রপারলি ভালো করে দেখো, খাতায় নোটগুলো টোকো, তারপর যে বাংলা ভার্সনে বই পড়বে এই নোটটা মাথায় রেখে তারপর বাংলা ভার্সনে বইটা তুমি পড়ে নিলে, তারপর তুমি তোমার নিজের মতন লিখবে। ঠিক আছে? এই জিনিসগুলোকে তোমাকে মেনটেন করতে হবে, তাহলে তুমি ভালো নাম্বার স্কোর করতে পারবে। তো দেখো কি বলেছে, হাউ উড ইউ রিলেট নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, মানে এনএনপি এট মার্কেট প্রাইস টু ন্যাশনাল ইনকাম। তো এটাই বলতে চাইছে, অর্থাৎ তুমি কি করে রিলেট করবে এনএনপি এট মার্কেট প্রাইস টু ন্যাশনাল ইনকাম, অর্থাৎ এনএনপি এট মার্কেট প্রাইস থেকে ন্যাশনাল ইনকামটা কি করে ক্যালকুলেট করবো, সেটাই আর কি বলেছে। একটা ফরম্যাট দিতে হবে, কিছু নেই, আমরা আগে শিখেছি, কোন মেথডে শিখেছি সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমরা জেনে নিই এনএনপি এমপি, তাই তো লেখা ছিল এনএনপি এমপি, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস জিনিসটা কি আমরা আগেও পড়েছি, আবার পড়ছি। এনএনপি এমপি ফুল ফর্ম হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। ঠিক আছে তো? এবার দেখো এটা কি করে মনে রাখতে হয়, তোমাদের যদি এই ফরম্যাট যদি মনে না থাকে, এই ফুল ফর্মটা আমি শিখিয়েছি কি করে মনে রাখতে হবে। সব সময় 3টে বক্স করবে, ঠিক আছে তো? 3টে বক্স করে দিই, দেখো তোমাদের বোঝার জন্য, তিনটে বড় বক্স আর একটা ছোট বক্স। ঠিক আছে? 3টে বড় বক্স আর একটা ছোট বক্স। প্রথম বক্সে সব সময় হয় গ্রস হবে নাই নেট হবে। কি বললাম? প্রথম বক্সে হয় গ্রস হবে নাই নেট হবে। সেকেন্ড বক্সে হয় ন্যাশনাল হবে, না হয় ডোমেস্টিক হবে। থার্ড বক্সে অলওয়েজ প্রোডাক্ট হবে। ঠিক আছে? আর ছোট্ট যে ফোর্থ বক্সটা, ওখানে হয় এমপি মানে মার্কেট প্রাইস হবে, না ফ্যাক্টর কস্ট হবে। তুমি যে কোনো জিনিসের ফর্মুলা ফুল ফর্ম তুমি বের করে ফেলতে পারবে। তুমি যখন এখানে কি লেখা আছে এনএনপি এমপি, এ আমি কি বলছি, প্রথমটাই হয় গ্রস হবে নাই নেট হবে, নেট। সেকেন্ডটাই হয় ন্যাশনাল হবে নাই ডোমেস্টিক হবে, কি আছে ন্যাশনাল। তারপর একটা পিপি হবে প্রোডাক্ট, তারপরে এমপি, এমপি কি মার্কেট প্রাইস। তাই লিখেছি নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। ঠিক আছে তো? তো দেখো এটা কি লেখা আছে, বলছে ইট ইজ ডিফাইন্ড, আগেও লিখেছি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউসড এট মার্কেট প্রাইস। এটা কি ডিফাইন করছে, বলছে নেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিস প্রোডিউস, মানে নেট ভ্যালু যে গুডস এন্ড সার্ভিস প্রোডিউস করছি তার নেট ভ্যালুটা, নেট ভ্যালু, নেট। ঠিক আছে? আমরা পড়েছিলাম নেট ভ্যালু। ঠিক আছে? এট মার্কেট প্রাইস মনে রাখবে, মার্কেট প্রাইস ভ্যালুটা নিতে হবে, মার্কেট প্রাইস। ঠিক আছে তো? বাই দ্য নরমাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার। ঠিক আছে? বাই দ্য নরমাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার। ঠিক আছে? বোঝা গেল? এইবার এটা তো প্রথমে আমি লিখে নিলাম, তারপর আমাকে রিলেট করতে হবে। তো এনএনপি এমপি টু ন্যাশনাল ইনকাম রিলেট করতে হবে। কি করে করব? অর্থাৎ বেসিক্যালি তোমাকে কিছু না ন্যাশনাল ইনকাম বের করতে হবে। আর ন্যাশনাল ইনকাম আমরা বলেছি, ন্যাশনাল ইনকাম কাকে বলে? এনএনপিএফসি। ন্যাশনাল ইনকাম হচ্ছে এনএনপিএফসি। তাহলে ভাবো এনএনপিএফসি, এন নেট, এন ন্যাশনাল, পি প্রোডাক্ট, এফসি ফ্যাক্টর কস্ট, তারপরে নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। এটাই বের করতে হবে। ন্যাশনাল ইনকাম যদি তোমাকে কখনো বলে, তাহলে তুমি কি করবে? এনএনপিএফসি, এনএনপিএফসি নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে তো? তো দেখো এটা তো বের করব, এটা তো বের করব এনএনপিএফসি। তাহলে এনএনপিএফসি কি করে বের করতে হয় আমরা শিখেছি। এনএনপিএফসি বের করার নিয়ম কি দেখো লিখেছি, এটা দেখো ন্যাশনাল ইনকাম মানে এনএনপিএফসি। এটা বের করব কি করে? এটা বের করতে গেলে তোমার প্রথমে কি লাগবে? জিডিপিএমপি। তোমার প্রথমে লাগবে জিডিপিএমপি। কি লাগবে? এনএনপিএফসি বের করতে গেলে প্রথমে জিডিপিএমপি লাগবে। জিডিপি, জি প্রথমটা, জি মানে গ্রস, ডি মানে ডোমেস্টিক। ঠিক আছে? জিডিপি, পি ফর প্রোডাক্ট, আর কি এমপি মার্কেট প্রাইস। তার মানে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। দেখো আরেকবার বলে দিই, এখানটায় নেট ভ্যালু অফ তুমি যে গুডস এন্ড সার্ভিস প্রোডিউস করছো তার নেট ভ্যালু। ঠিক আছে? তার মানে আমাকে বলতে হবে আমি এক বছরে যতটা গুডস এন্ড সার্ভিস প্রোডিউস করলাম, আমি এক বছর যতটা গুডস এন্ড সার্ভিস প্রোডিউস করলাম, কি লিখেছি?
আমি এক বছরে যতটা গুডস এন্ড সার্ভিস প্রডিউস করলাম তার মার্কেট প্রাইস, ধরো আমি এক বছরে ধরো 500টা গুডস এন্ড সার্ভিস প্রডিউস করলাম, তার মার্কেট প্রাইস যদি 10 টাকা করে হয় কত হবে? 500 × 10 5000। তাই লিখেছি ভ্যালু অফ আউটপুট, ভ্যালু অফ আউটপুট অর্থাৎ আমি যেই গুডস এন্ড সার্ভিস প্রডিউস করলাম তার মার্কেট ভ্যালুটা, এই ভ্যালু অফ আউটপুট। এর থেকে যদি কোনো রকমের এর মধ্যে যদি কোনো ইন্টারমিডিয়েট কনজাম্পশন থাকে সেটাকে তোমার বাদ দিতে হবে, বাদ দিতে হবে, বাদ দিতে হবে ইন্টারমিডিয়েট কনজাম্পশন। আগে টোটালি বোঝানো ছিল ইন্টারমিডিয়েট কনজাম্পশন, তুমি যে প্রোডাক্টটা তৈরি করছো সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য তোমাকে র ম্যাটেরিয়াল কিনতে হয়েছিল, অর্থাৎ এরকম কোনো খরচা এর মধ্যে নেওয়া যাবে না। ঠিক আছে তো? তাই এটাই হচ্ছে তোমার নেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিস প্রডিউস এন্ড মার্কেট প্রাইস। এটা বলতে এই যে নেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিস প্রডিউস এন্ড মার্কেট প্রাইস, এই লাইনটার মানেই হচ্ছে জিডিপিএমপি। বুঝতে পারছো তো? এটাই বলতে জিডিপিএমপি। জিডিপিএমপি বের করার নিয়মটা কি? ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন। এই জিডিপিএমপি এর আরেকটা নাম জিভিএ, জিভিএ গ্রস ভ্যালু আউটপুট। আমরা এটা কোন মেথডে করছি জানো? ভ্যালু এডেড, ভ্যালু এডেড। আমরা তো তিনটে মেথড করেছি ন্যাশনাল ইনকামে, একটা তোমার ইনকাম মেথড করেছি, একটা এক্সপেন্ডিচার মেথড করেছি, একটা ভ্যালু এডেড। লাস্ট ক্লাসে এটা মনে করেছিল ভ্যালু এডেড মেথড। তো ঠিক আছে, এটা বোঝা গেল। এবার ন্যাশনাল ইনকাম কি করে বের করব? খুব ইজি জিনিস। আরে খুব ইজি জিনিস। তুমি কি জানো? স্যার আমি অলরেডি জিডিপিএমপি পেয়ে গেছি, তোমাকে বের করতে হবে কি? এনএনপিএফসি। আমি কি শিখেছিলাম? তোমাকে যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে রাখবে, বাঁ দিকে রেখেছি, আর যেটা তুমি পেয়ে গেছো সেটা ডান দিকে রাখবে। তার মানে কনভার্সন মেথডে চলে আসো। দেখো লাস্ট থেকে দেখো এখানে কি আছে? এমপি। দেখো এখানে লেখা আছে লাস্টে কি আছে? এমপি। তুমি কি করবে? এখান থেকে এখানে আসবে, তাই তো? তুমি জিডিপিএমপি থেকে এনএনপিএফসি তে আসবে, তাই তো? তাহলে কি করে করবে? এখানে লাস্টে আছে এমপি আর এখানে লাস্টে আছে এফসি। তাহলে এমপি থেকে কি করলে এফসি তে আসে যায়? দেখো সব লেখা আছে, সব লেখা আছে। আর এইগুলো আমি কিন্তু কোনো মুখস্থ করাচ্ছি না, এই টোটাল কনসেপ্ট আমি আগে ক্লিয়ার করেছি। টোটাল কনসেপ্ট আগে পুরনো ন্যাশনাল ইনকাম যে প্রথম সিরিয়ালে দেখতে বলেছি ওর মধ্যে সব ক্লিয়ার করা আছে এই জিনিসগুলো। ঠিক আছে তো? তাহলে কি এমপি, এমপি এমপি কি করে বের করব? দেখো এখানে কি লেখা আছে? এমপি থেকে এফসি কি করে আসবে? এমপি থেকে এফসি, স্যার এই যে লেখা আছে এমপি থেকে এনআইটি বাদ দিয়ে এফসি হয়। স্যার এনআইটি ফুল ফর্ম নেট ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ এমপি থেকে এফসি তে আসতে গেলে কি করতে হবে? নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করতে হবে। দেখো না বোঝার কিছু নেই, তুমি জিডিপিএমপি পেয়ে গেছো, তাহলে জিডিপিএমপি থেকে কি করে তুমি এনএনপিএফসি পাবে? অর্থাৎ ডান দিক থেকে তোমাকে বাঁ দিকে আসতে হবে, এমপি থেকে তোমাকে এফসি তে আসতে হবে। এমপি থেকে এফসি তে আসতে গেলে কি করতে হবে? নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা তোমার মাইনাস করতে হবে। এবার নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি করে বের করি? ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি মাইনাস করলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বেরিয়ে যায়। দেখো নিচে লিখে দিয়েছি। ঠিক আছে তো? তাহলে এমপি এফসি হয়ে গেল। পিপি ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আছে ডি, ডি এখানে মিডল ডি হলো ডোমেস্টিক, আর এখানে কি আছে? এ। ডোমেস্টিক থেকে ন্যাশনাল যাবো কি করে? ডোমেস্টিক থেকে ন্যাশনাল, স্যার ডোমেস্টিকের সঙ্গে এনএফআই যোগ করলে ন্যাশনাল হয়ে যায়। এনএফআই এর স্যার ফুল ফর্ম আগেও শিখেছি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তো যোগ করে দিয়েছি, যোগ করে দিয়েছি, কোনো মুখস্থ ব্যাপার নেই, একদম পুরো কনসেপচুয়াল বেস। ঠিক আছে, লাস্টে এখানে জি আছে, জি থেকে এনে আসবো, মানে গ্রস থেকে নেটে আসবো। গ্রস থেকে নেটে আসলে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। দেখো লেখা আছে গ্রস থেকে নেটে আসবো, ডেপ্রিসিয়েশন মাইনাস করব, তাই লিখে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আর একটা নাম কি? কনজাম্পশন অফ ক্যাপিটাল গুডস। এই কোশ্চেনটা একবার পরীক্ষায় এসেছিল, কোনো কঠিন লাগলো? কিছু কঠিন নেই, বেসিক জিনিসটা ক্লিয়ার থাকলে এটা করা কোনো ব্যাপার না। ঠিক আছে, টুকে নাও। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? হাউ ডু ইউ কনসিডার পেনশন এন্ড আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন। ঠিক আছে তো? আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন মানে বুঝতে পারছো তো? বেকার ভাতা। পেনশন বুঝতে পারছো? রিটায়ার করার পর যারা চাকরি করে রিটায়ার করার পর তারা পেনশন পায়। ঠিক আছে, আর আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন মানে কি? বেকার ভাতা তুমি বলতে পারো। ঠিক আছে, বেকার ভাতা তুমি শুনেছো, বুঝতে পারছো? ও ইন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং বলছে, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এ কি পেনশন আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন কনসিডার করা হবে? দেখো বেসিক্যালি ইনকাম কত ধরনের হয়? ইনকাম দু রকমের হয়, একটা ফ্যাক্টর ইনকাম আর একটা ট্রান্সফার ইনকাম। ফ্যাক্টর ইনকাম কোনগুলো? যে সমস্ত ইনকাম আমরা মেহনত করে করি। ঠিক আছে, যে সমস্ত ইনকাম ধরো আমি মেহনত করে কামাচ্ছি, এফর্ট দিচ্ছি। ঠিক আছে, কোনো কাজ করছি তার বদলে আমি টাকাটা পাচ্ছি। ধরো আমি একটা কোম্পানি চাকরি করছি, অর্থাৎ আমি আমার কাজটা দিচ্ছি বলে মাসে শেষে মাইনে পাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছি, পুরো পড়ানো শেষ, পড়ানো হচ্ছে, তারপরে মাইনেটা পাচ্ছি। এটাকে বলা হয় ফ্যাক্টর ইনকাম। ঠিক আছে তো? আর একটা ইনকাম হয় ট্রান্সফার ইনকাম। যেমন ট্রান্সফার ইনকামের এক্সাম্পল আমি তোমাকে যদি বলি, এখানে যেখানে দিয়েছে, ধরো কোনো একজন পার্সন চাকরি করতো, রিটায়ার করেছে, রিটায়ারমেন্টের পর পেনশন পাচ্ছে। তো রিটায়ারমেন্টের পর পেনশন ঘরে বসে বসে পাচ্ছে। এর জন্য কি সে কোনো কাজ দিচ্ছে? কোনো কি গুডস প্রডিউস করছে? কোনো কি সার্ভিস দিচ্ছে? না, বসে বসে টাকা পাচ্ছে।
বা তোমরা বলতে পারো যেমন যে ভাই ফোটা, আমি বারবার আগে পুরোনো ভিডিওতে বলেছি ভাই ফোটার উদাহরণ, ভাই ফোটার উদাহরণ। ধরো তোমাকে ধরো তোমার দিদি তোমাকে ফোটা দিল, ঠিক আছে, তার বদলে ফোটার সময় তোমাকে বেশ কিছু টাকা দিল, বা তুমি তোমার জন্মদিনে বাবা বা মা থেকে কোনো টাকা উপহার পেলে, ঠিক আছে, কোনো টাকা পেলে যে এই টাকা দিয়ে তুই কিছু খরচাপাতি করিস, ঠিক আছে, এর জন্য কি তোমাকে কোনো কাজ দিতে হয়েছে? না স্যার, কোনো কাজ দিতে হয়নি। এটাকে ট্রান্সফার ইনকাম বলে। অর্থাৎ ট্রান্সফার ইনকাম হচ্ছে সেই ইনকাম যে সমস্ত ইনকাম বসে বসে পায়। তুমি বলো না রিটায়ার করার পর কেউ যদি পেনশন পায় তাহলে সেই টাকাটা কি সে বসে বসে পায়? তার বদলে কি সে সরকার বা কোম্পানিতে কোনো কাজ দেয়? না স্যার, কাজ দেয় না। তাহলে ট্রান্সফার ইনকাম। বেকার ভাতা মানে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, এটাও তো ট্রান্সফার ইনকামের মধ্যে পড়ে, ঠিক আছে তো? তাহলে আরেকটাই মাথায় রাখবেন, আমি আগে বহুবার বলেছি ট্রান্সফার ইনকাম কখনোই ন্যাশনাল ইনকামের মধ্যে নেওয়া যায় না, ঠিক আছে? ন্যাশনাল ইনকামের মধ্যে সেই সমস্ত ইনকাম নেবে, ঠিক আছে? ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা কোন ইনকাম নিতে পারবো? যেই মানে যেখান থেকে গুডস এন্ড সার্ভিস প্রডিউসড হবে। যেমন ধরো আমি যে স্টুডেন্ট পড়াচ্ছি, স্টুডেন্ট পড়িয়ে যে ইনকাম করছি, এটা ন্যাশনাল ইনকামের মধ্যে নেব। তার কারণ আমি এফর্ট দিচ্ছি, তার বদলে আমার ইনকামটা হচ্ছে, এরকম ইনকাম নেয়। অর্থাৎ তার মানে আমি এটাই বলতে পারি ন্যাশনাল ইনকামের মধ্যে ট্রান্সফার ইনকাম আসে না, কিন্তু ফ্যাক্টর ইনকাম আসে। দেখো এখানে কি লেখা আছে, পেনশন এন্ড আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন আর ট্রান্সফার ইনকাম, ঠিক আছে, এই দুটো ট্রান্সফার ইনকাম। দেয়ারফর দিস উইল নট বি কনসিডার্ড ইন কম্পিউটেড ন্যাশনাল ইনকাম। এর চেয়ে বড় লিখতে যাও, তোমাদের যে অজয় কুমার নন্দীর বই সাজেস্ট করেছি, ওই বইয়ের পেছনে শর্ট কোশ্চেন আছে, দেখবে এটা লেখা আছে, একটু 2-3 লাইনে লেখা আছে, তুমি লিখতে পারো। আমি যেটা বললাম বোঝালাম, অজয় কুমার নন্দীর বইতে ঠিক এই কথাগুলোই বলেছে। ও বলেছে ন্যাশনাল ইনকাম কাকে বলে, ঠিক আছে, যেখানে একটা দেশে গুডস এন্ড সার্ভিস প্রডিউস করছো, ঠিক আছে, গুডস এন্ড সার্ভিস প্রডিউস করলে যে ইনকামটা হচ্ছে, ঠিক আছে, এটা ন্যাশনাল ইনকাম। তো দেখো না, এই পেনশন আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন এই ইনকামটা তো হচ্ছে, কিন্তু তার বদলে কোনো গুডস এন্ড সার্ভিস প্রডিউস না স্যার হচ্ছে না, এই কারণের জন্য এটা আসবে না, ঠিক আছে? অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে কোনো রকমের ট্রান্সফার ইনকাম ন্যাশনাল ইনকামে আসে না, ঠিক আছে, কিন্তু ফ্যাক্টর ইনকাম ন্যাশনাল ইনকামের মধ্যে আসে, ঠিক আছে তো? নেক্সট বলছে হাউ ডাজ পার্সোনাল ইনকাম ডিফার ফ্রম ন্যাশনাল ইনকাম। আরে পার্সোনাল ইনকাম মানে বুঝতে পারছো তো, একজন পার্সন যেই জায়গা থেকে ইনকাম, ধরো আমি একজন পার্সন, আমার যেই জায়গা থেকে ইনকাম হচ্ছে এটা পার্সোনাল ইনকাম। যে সমস্ত জায়গা থেকে ইনকাম হবে, সে আমি স্টুডেন্ট পড়িয়েও ইনকাম হতে পারে, বা আমাকে ধরো কেউ ধরো আমার বার্থডেতে কোনো টাকা পয়সা দিল। অর্থাৎ আমি বলতে চাই যে পার্সোনাল ইনকামের মধ্যে যেমন তোমার ফ্যাক্টর ইনকামও আসবে, তেমনি ট্রান্সফার ইনকামও আসবে। মাথায় রাখবে, পার্সোনাল ইনকামের মধ্যে ফ্যাক্টর ইনকামও আসবে, ট্রান্সফার ইনকামও আসবে। ধরো আমি স্টুডেন্ট পড়াচ্ছি, স্টুডেন্ট পড়িয়ে আমি যে টাকাটা কামাচ্ছি, এটা তো আমার ফ্যাক্টর ইনকাম, ঠিক আছে, কারণ আমি তাকে সার্ভিসটা দিচ্ছি, তার বদলে আমাকে পেমেন্ট করছে, এটা আমার ফ্যাক্টর ইনকাম। কিন্তু ধরো আমি পড়াচ্ছি, ধরো কিছুদিন আগে যেমন ভাইফোঁটা ছিল, ভাইফোঁটায় যে দিদি বা বোনদের থেকে যে গিফট পেয়েছি, টাকাটা পেয়েছি, ঠিক আছে, এর জন্য কি আমি কোনো গুডস বা সার্ভিস প্রডিউস করে কোনো কাজ দিয়েছি? না, এটা আমার ট্রান্সফার ইনকাম। অর্থাৎ পার্সোনাল ইনকামের মধ্যে ট্রান্সফার ইনকামও শামিল করা হয়, আবার তোমার ফ্যাক্টর ইনকামও শামিল করা হয়, কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে অনলি ফ্যাক্টর ইনকাম শামিল করা হয়। তো দেখো এখানে কি লিখেছে তুমি বুঝতে পারবে, এখানে কিছুই লিখিনি। প্রথমে লিখেছি পার্সোনাল ইনকাম কাকে বলে, তারপর লিখেছি ফ্যাক্টর ইনকাম কাকে বলে। আমাদের পুরোনো ভিডিওতে লেখা আছে পার্সোনাল ইনকাম কাকে বলে লেখা আছে, ন্যাশনাল কাকে বলে লেখা আছে, ঠিক আছে তো? তো দেখো এখানে লেখা আছে দ্য অ্যামাউন্ট অফ ইনকাম আর্ন বাই আ পারসন, মানে আমি যে টাকাটা ইনকাম করছি ইন আ ফিক্সড পিরিয়ড অফ টাইম, ধরো একটা বছর, ঠিক আছে, বাই পার্টিসিপেটিং ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, সেটা প্রোডাকশন আর সার্ভিসে ডাইরেক্টলি হতেও পারে বা নাও হতে পারে, মানে ডাইরেক্টলি পার্টিসিপেট করতেও পারে বা নাও করতে পারে, ঠিক আছে? তাই এটাই হচ্ছে তোমার পার্সোনাল ইনকাম, ঠিক আছে তো? তারপর বলছে অন দা আদার হ্যান্ড এগ্রিগেট ইনকাম অফ অল পার্সন, সারা দেশে মানে আমার দেশে যত পার্সন আছে, ঠিক আছে, সবার ইনকাম যোগ করলে হু এনগেজ ইন প্রোডাকশন সার্ভিস, তারা কোথায় যুক্ত থাকবে? প্রোডাকশন সার্ভিসে যুক্ত থাকবে ইন আ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, যেন 1 ইয়ার অফ এনি কান্ট্রি ইজ দ্য ন্যাশনাল ইনকাম। তা বলছে কি দাস পার্সোনাল ইনকাম ইজ ইন্ডিভিজুয়াল ইনকাম, পার্সোনাল ইনকাম মানে ইন্ডিভিজুয়াল ইনকাম, and the income is for participating in production or services activities, ঠিক আছে তো? and কি বলছে ন্যাশনাল ইনকাম হচ্ছে ইজ দা ইনকাম অফ অল পার্সন অফ দা কান্ট্রি, সব মানে কান্ট্রি যত পার্সন আছে সবার ইনকামকে যোগ করলে ন্যাশনাল ইনকাম হচ্ছে, ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে। আর কি তুমি দাও না, এই যে পড়ে বুঝতে পারলে কি বুঝতে পারলে, পার্সোনাল কার স্কোপটা বেশি, কার স্কোপ বেশি, ন্যাশনাল ইনকামের স্কোপ বেশি নাকি পার্সোনাল ইনকামের স্কোপটা বেশি? স্যার ন্যাশনাল ইনকামের স্কোপ বেশি, কিন্তু পার্সোনাল ইনকামের স্কোপটা একটু কম। পার্সোনাল ইনকাম থেকে আমরা একজন পার্সনের ফিনান্সিয়াল পজিশন জানতে পারি, কিন্তু ন্যাশনাল ইনকাম থেকে আমরা সারা দেশের মানে কান্ট্রির ফিনান্সিয়াল পজিশন জানতে পারি, ঠিক আছে? তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, এই তো পড়লাম কিছুক্ষণ আগে পার্সোনাল ইনকাম আর ন্যাশনাল ইনকামের ডিফারেন্সটা পড়লাম। এবার কি বলেছে, বলছে হাউ ক্যান ইউ ডিডিউস
পার্সোনাল ইনকাম ফ্রম ন্যাশনাল ইনকাম, মানে পার্সোনাল ইনকাম বলছে পার্সোনাল ইনকাম থেকে তুমি মানে ন্যাশনাল ইনকাম থেকে তুমি কি করে পার্সোনাল ইনকামটা ক্যালকুলেট করবে, তাই তো বলেছে। ঠিক আছে, তো তো তোমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, হাউ ক্যান ইউ ডিডিউস পার্সোনাল ইনকাম ফ্রম ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম থেকে তুমি কি করে পার্সোনাল ইনকাম বের করবে, ইজি ব্যাপার। একদম শর্টে বলে দিই, ন্যাশনাল ইনকামকে আমরা কি বলি, আমি আগে বলেছি ন্যাশনাল ইনকামকে আমরা বলি এনএনপিএফসি, তাই তো বলেছিলাম তো, এনএনপিএফসি দেখো লেখা আছে, ন্যাশনাল ইনকাম ইজ ডিফাইন্ড অ্যাজ এনএনপিএফসি অফ এ কান্ট্রি ইন এ সার্টেন ইয়ার। আর ন্যাশনাল ইনকাম থেকে ঠিক আছে আমরা কি করে পার্সোনাল ইনকাম বের করব, তো তুমি তো ন্যাশনাল ইনকাম বের করে ফেলেছো, ওখান থেকে পার্সোনাল ইনকাম বের করবে কি করে, ওই ন্যাশনাল ইনকাম থেকে তুমি রিটেন্ড আর্নিংস, ঠিক আছে রিটেন্ড আর্নিংসটা বাদ দেবে, দেখো একটা ফর্মুলা লেখা আছে, বা তুমি এখানে পড়তে পারো কি করে ন্যাশনাল ইনকাম থেকে পার্সোনাল ইনকাম বের করবে। বলছে ন্যাশনাল ইনকাম থেকে কি কি বাদ দিতে বলেছে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট অফ কোম্পানি, কোম্পানির মানে কোম্পানি যেই প্রফিটটা এখনো ডিস্ট্রিবিউট করেনি, কোম্পানি যেই প্রফিট ডিস্ট্রিবিউট করে তাকে আনডিস্ট্রিবিউট প্রফিট বলে, যেটা হচ্ছে রিটেন্ড আর্নিংস। তাই দেখো লিখেছি ন্যাশনাল ইনকাম থেকে কি বাদ দেবো, প্রথমে রিটেন্ড আর্নিংস বাদ দেবো, মানে কোম্পানি যেই প্রফিটটা এখনো ডিস্ট্রিবিউট করেনি সেই প্রফিটটা ন্যাশনাল ইনকাম থেকে তুমি বাদ দিয়ে দাও। ঠিক আছে, আর কি বাদ দেবে, কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সটা বাদ দিয়ে দাও, যদি কর্পোরেট ট্যাক্স বাদ দাও। আর কি বাদ দিতে বলেছে, আর কি বাদ দিতে, দ্য কন্ট্রিবিউশন অফ কোম্পানিজ টুয়ার্ডস ইন্স্যুরেন্স অফ এমপ্লয়িজ। ঠিক আছে, কোম্পানি মানে এমপ্লয় যদি এমপ্লয়ীদের জন্য কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেয় সেটা তুমি বাদ দিয়ে দাও। ঠিক আছে, এটাও বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। আর কি, আর কি এইগুলো সব বাদ দেবে। বাদ দেওয়ার পর আর কি করতে হবে, যদি কোনো ট্রান্সফার ইনকাম থাকে সেটা যোগ করো, ট্রান্সফার ইনকাম যোগ করো। ট্রান্সফার ইনকামের এক্সাম্পল লেখা আছে, ট্রান্সফার ইনকামের এক্সাম্পল কি লেখা আছে, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এগুলো যোগ করে দাও, বেরিয়ে যায় পার্সোনাল। কত সোজা। তাহলে পার্সোনাল ইনকাম, তুমি যদি বলে ন্যাশনাল ইনকাম থেকে তুমি কি করে পার্সোনাল ইনকাম বের করবে, তুমি বলে ন্যাশনাল ইনকাম থেকে প্রথমে রিটেল আর্নিংস মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা বাদ দেবো, কর্পোরেট ট্যাক্স বাদ দেবো, ঠিক আছে, তারপর এমপ্লয় যদি এমপ্লয়ীদের কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থা করে সেটা বাদ দেবো, আর যোগ করবো ট্রান্সফার ইনকাম, ব্যাস বেরিয়ে গেল। সোজা কোশ্চেন দিয়েছে, একদম ইজি কোশ্চেন, তো এটা টুকে নাও। তো দেখো এই কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন, দিয়ে কিচ্ছু দেয়নি কোশ্চেনটার মধ্যে। বলছে হোয়াট অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, কি অ্যাডজাস্টমেন্ট করা দরকার আছে টু অ্যারাইভ এট দ্য ফিগার এনএনপিএফসি, মানে এনএনপিএফসি এ তোমাকে পৌঁছতে হবে গিভেন এনএনপিএমপি। তা আমি কি শিখেছিলাম, তোমাকে যেটা দিয়ে দেবে, ঠিক আছে যেটা দিয়ে দেবে সেটা তোমার ডান দিকে রাখবে, দিয়ে দিয়েছে কোনটা, এনএনপিএমপি, তোমাকে এনএনপিএমপি দিয়ে দিয়ে যেটা দিয়েছে সেটা ডান দিকে রাখবে, যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে, যেটা বের করতে বলছে সেটা বাঁ দিকে রাখবে, এনএনপিএফসি। ঠিক আছে, তো তোমাকে এই এনএনপিএমপি থেকে অর্থাৎ এখান থেকে তোমার এখানে আসতে হবে, কি করতে হবে, দেখো এখানে এমপি আছে, এখানে এফসি আছে, তাহলে আমি শিখিয়েছিলাম মার্কেট প্রাইস থেকে, দেখো লেখা ছিল মার্কেট প্রাইস থেকে কি করলে ফ্যাক্টর কস্টে আসা যায়, মার্কেট প্রাইস থেকে কি করলে ফ্যাক্টর কস্টে আসা যায়। ঠিক আছে, তো ইনডাইরেক্ট, তাহলে কি হবে শিখেছিলাম আমরা মার্কেট প্রাইস থেকে কি করলে ফ্যাক্টর কস্টে যাওয়া যায়, মার্কেট প্রাইস থেকে কি করলে ফ্যাক্টর কস্টে যাওয়া যায়। ঠিক আছে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স এনআইটি মাইনাস করলে, এবার নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি করে বের করতে শিখিয়েছি, ইনডাইরেক্ট ট্যাক্স আইটি, ঠিক আছে ইনডাইরেক্ট ট্যাক্স আইটি মাইনাস সাবসিডি, ব্যাস। তাহলে কি লিখবে, এটা থেকে মাইনাস করো নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আমি পড়ছি কোশ্চেনে কি লেখা আছে, অ্যানসার কি লিখে বলছে ফর্ম এনএনপিএমপি, ঠিক আছে ফর্ম এনএনপিএমপি, দেখো ফর্ম এনএনপিএমপি, ঠিক আছে, তো তার বলছে ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ডিডাক্টেড, মানে বলছে এনএনপিএমপি থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স ডিডাক্ট করলে এনএনপিএফসি পাওয়া যায়, এটাই লিখেছে, এটাই লিখেছে, তার পরের লাইনে এই ফর্মুলাটা দিয়েছে। ঠিক আছে, তো ব্যাস হয়ে গেল, এইটুকুই অ্যানসার, টুকে নাও এটা। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, কি অ্যাডজাস্টমেন্ট দরকার টু অ্যারাইভ এট এনএনপিএফসি। ঠিক আছে, এনএনপিএফসি তে যেতে গেলে গিভেন জিএনপিএমপি, তোমাকে জিএনপিএমপি দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, জিএনপিএমপি বলেছিলাম যেটা দিয়ে দেবে, ঠিক আছে যেটা দিয়ে দেবে সেটা ডান দিকে লিখবে জিএনপিএমপি, আর যেটা বের করতে বলবে সেটা বাঁ দিকে লিখবে, লিখেছি। তাহলে তোমাকে এই দিক থেকে এই দিকে আসতে হবে, তাহলে এমপি দিয়ে দিয়েছে, এমপি থেকে এফসি তে আসতে হবে, তাহলে এমপি থেকে এফসি কি করে যাব, নেট ইনডাইরেক্ট ট্যাক্স তোমাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, এখানে এন আছে, এখানে পি আছে, এখানে পি মিলে গেছে, এখানে এন আছে, এখানে এন আছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, এখানে গ্রস আছে, এখানে নেট আছে, তাহলে গ্রস থেকে নেটে যেতে গেলে কি করতে হয়, মনে আছে তো, গ্রস থেকে নেটে যেতে গেলে কি করতে হয়, ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়, ডেপ্রিসিয়েশন, তাহলে মাইনাস করে দাও, ডেপ্রিসিয়েশনটা শেষ হয়ে গেল।
গ্রস থেকে নেটে যেতে গেলে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। ব্যাস হয়ে গেল। এইটুকু কোশ্চেন, ছোট্ট কোশ্চেন, টুকে নাও, এটা কিচ্ছু নেই বোঝার। দেখো লাস্ট কোশ্চেন কি বলেছে, হাউ উড ইউ ট্রিট দ্য ফলোইং ইস্যু হোয়াইল এস্টিমেটিং ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম যখন আমরা এস্টিমেট করছি না, ক্যালকুলেট করছি, তখন এই দুটো আইটেমকে কি হিসেবে ট্রিট করবো? রেন্ট ফ্রি হাউস টু অ্যান এমপ্লয়ি বাই অ্যান এমপ্লয়ার, মানে কোম্পানির মালিক যদি তার কর্মচারী মানে এমপ্লয়ার যদি এমপ্লয়িকে রেন্ট ফ্রি হাউস দেয়, এমন একটা বাড়ি দিল যেখানে এমপ্লয়িকে কোনো ভাড়াপত্র দিতে হলো না, ঠিক আছে, ফ্রিতে বসবাস করলো, তা এটা কি ন্যাশনাল ইনকামে কাউন্ট করা উচিত? তো তুমি নিজেই ভাবো এটা কি তোমার ন্যাশনাল কাউন্ট করা উচিত? অবশ্যই। তো ওই ভাড়া মানে এমপ্লয়িকে ওই বাড়িটা কেন দিয়েছে? ওখানে বসবাস করার জন্য দিয়েছে। ধরো এমপ্লয়ির বাড়ি ধরো বোম্বেতে, কিন্তু কাজ পেয়েছে কলকাতা শহরে, তাহলে ওকে তো একটা থাকার জায়গাই তো হবে, না হলে ও অফিস যাতায়াত করবে কি করে? ও তো রেগুলার বোম্বে থেকে কলকাতায় এসে তোমার ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব নয়, কোনোদিন পসিবল না। তাই কোম্পানি যদি ওই এমপ্লয়িকে ধরে রাখতে চায়, তাহলে তোমার ওকে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে। আর এটাই তো তোমার রেন্ট ফ্রি, আমরা আগে স্যালারিতে পড়েছি, তাই না? রেন্ট ফ্রি হাউস, তার মানে কোম্পানি ওকে কেন দিয়েছে এই সুবিধাটা, এই অ্যাডভান্টেজটা কেন দিয়েছে? দেখো কোম্পানিতে কাজ করছে, অর্থাৎ ওই এমপ্লয়িকে এই সুযোগ সুবিধা দিয়েছে বলে কোম্পানি কি হচ্ছে, তোমার গুডস অ্যান্ড সার্ভিসটা প্রডিউসড হচ্ছে। তা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হচ্ছে, তার মানে কি হচ্ছে, অর্থাৎ যেই বাড়িতে থাকতে দিচ্ছে সেই বাড়ির একটা রিজনেবল রেন্ট কাউন্ট করতে হবে। রিজনেবল রেন্ট অর্থাৎ ওই বাড়িটায় যদি এমপ্লয়ি না থাকতো, অন্য কাউকে যদি ভাড়া দিত, তার কি ভাড়া হতে পারে, মার্কেটে কি ভাড়া যাচ্ছে, তার রিজনেবল রেন্ট কাউন্ট করতে হবে। কাউন্ট করে যেই অ্যামাউন্টটা বেরোবে, সেই অ্যামাউন্টটা যেই এমপ্লয়িকে থাকতে দিয়েছে, ঠিক আছে, তার ইনকামের সঙ্গে জুড়ে যাবে, ঠিক আছে, তো ইনকামের সঙ্গে জুড়ে যাবে। দেখো এই সমস্ত কথাই লিখেছে, দ্য হাউস ইজ প্রোভাইডেড টু দ্য এমপ্লয়ি হু ইজ এঙ্গেজ ইন প্রোডাকশন, ঠিক আছে, এমপ্লয়িকে যে বাড়িটা প্রোভাইড করছে, ঠিক আছে, এবং এমপ্লয়িটা কি, এমপ্লয়ি প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছে, প্রোডাকশনের সঙ্গে এঙ্গেজ আছে, ঠিক আছে। তো দেয়ারফর দ্য রিজনেবল রেন্ট অফ দ্য হাউসের যে রিজনেবল রেন্ট ইজ টু বি টেকেন অ্যাজ ইনকাম ইন দ্য হ্যান্ডস অফ এমপ্লয়ি, ঠিক আছে। এমপ্লয়ির ইনকামের মধ্যেই এই বাড়িটার রিজনেবল রেন্টটা অ্যাড করতে হবে, নিয়ে নিতে হবে এন্ড ইজ টু বি ইনক্লুডেড, এবং এটা ন্যাশনাল ইনকামের মধ্যে চলে আসবে। ঠিক, আবার ন্যাশনাল ইনকাম তিনটে মেথড শিখেছি, একটা ইনকাম মেথড শিখেছি, একটা এক্সপেন্ডিচার মেথড শিখেছি, আর একটা ভ্যালু এডেড মেথড শিখেছি। তাহলে কোন মেথডে আসবে? এটা ইনকাম মেথডে আসবে, তো এটা লিখে দিয়েছি। নেক্সট কোশ্চেন কি বলছে, ইন্টারেস্ট পেড অন লোন টেকেন টু পারচেজ অফ পার্সোনাল কার কেনার জন্য তুমি লোন নিয়েছো, কেনার জন্য লোন নিয়েছো, লোনের উপর তোমাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে। বলছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার, এটা হচ্ছে কনজাম্পশন, তুমি যে পার্সোনাল কার কিনবে তো কনজাম্পশন করবে, এটা কনজাম্পশন এক্সপেন্ডিচারের উদাহরণ। ফর দিস রিজন, এই রিজনের জন্য ইট শুড বি ইনক্লুডেড, এই কারণে কি হচ্ছে, এটা ইনক্লুড করবে ন্যাশনাল ইনকাম। কোন মেথডে চলবে? এটা এক্সপেন্ডিচার কি ছিল, C প্লাস I প্লাস Z প্লাস X মাইনাস M, C মানে কনজাম্পশন, বুঝতেই পারছো, C মানে কনজাম্পশন, তো এটা এক্সপেন্ডিচার মেথডে চলে আসবে। তো এই ছিল আর তো এই চ্যাপ্টার কিছু নেই। হ্যাঁ, তাহলে আমাদের কটা ক্লাস হয়ে গেল? এই নিয়ে 11টা ক্লাস হয়ে গেল ন্যাশনাল ইনকামে, আর একটা ক্লাস হয়তো আসবে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকামের অঙ্ক। যে কটা আমরা অঙ্ক করবো সেটা একটা ক্লাসে হোক বা দুটো ক্লাসে হোক আমরা করেই দেবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে, তো ন্যাশনাল ইনকামে অঙ্ক করার আগে ন্যাশনাল ইনকামে 6 নম্বর অঙ্ক আসবে, বারবার বলছি ন্যাশনাল ইনকামে 6 নম্বর অঙ্ক আসবে। এই অঙ্ক করার আগে এই চ্যাপ্টারে যতগুলো ভিডিও দিয়েছি, যতগুলো ভিডিও প্রোভাইড করে সবকটা ভিডিও দেখতে হবে, তাহলে অঙ্ক তোমরা নিজেরা পারবে। আমি কোশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বলে স্যার আমি করে দেবো অঙ্কটা। তো জিনিসগুলো যদি ভালো করে জানো, আর যদি জিনিসগুলো যদি ভালো করে না জানো, তাহলে অঙ্ক করতে গেলে যে ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে, আমি শেখাবো উইদাউট ফর্মুলা, ঠিক আছে। তুমি ফর্মুলা মুখস্থ না করে তুমি কিভাবে ইজিলি অঙ্ক করতে পারো, ঠিক আছে। তো ঠিক আছে, এটা শেষ হয়ে গেল ক্লাসটা, আর একটা ক্লাস করব নেক্সট উইকে, কিন্তু আমরা অঙ্ক করব। নেক্সট উইকে অঙ্ক করার আগে কিন্তু এই ভিডিওগুলো সব কটা ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে।